ডিসিভি নিউজের পক্ষ থেকে আয়োজিত এই বিশেষ গভীর বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আজ শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৬। আজকের পৃথিবীর ম্যাপটার দিকে তাকালে একটু অবাকই হতে হয়, তাই না? হ্যাঁ, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য বা ল্যাটিন আমেরিকা সব জায়গাতেই যেন অদ্ভুত একটা অস্থিরতা বিরাজ করছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে পুরো পৃথিবীটাই আক্ষরিক অর্থে একটা বারুদের স্তূপের উপর বসে আছে। যে কোনো মুহূর্তে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠতে পারে। যারা শুনছেন তারা হয়তো ভাবছেন, হঠাৎ করে বিশ্বমঞ্চে এই পাগলপ্রায় অবস্থার কারণ কি? অনেকেই হয়তো ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা আক্রমণ বা গ্রিনল্যান্ড দখলের হুমকির মতো ঘটনাগুলোকে নিছক খামখেয়ালিপনা বা পাগলামি ভাবতে পারেন, কিন্তু আজ আমরা ডিসিবি নিউজের সংগৃহীত তথ্যাবলীর ভিত্তিতে খতিয়ে দেখব যে এই সংকটের শেকড় আসলে লুকিয়ে আছে সম্পূর্ণ অন্য জায়গায়। আর তা হলো আমেরিকার ধসে পড়া অর্থনীতির একদম গভীরে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া দরকার। একদম শুরুতেই এটা স্পষ্টভাবে জানিয়ে রাখা প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের এই পুরো আলোচনাটি সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে করা হচ্ছে। রাজনীতি বা ভূ-রাজনীতিতে ডানপন্থী বা বামপন্থী কোনো দলের প্রতি এখানে সমর্থন বা বিরোধিতা প্রকাশ করা হচ্ছে না। একেবারেই তাই। ডিসিভি নিউজের বস্তুনিষ্ঠ তথ্যের উপর ভিত্তি করে আমরা কেবল ঘটনাগুলোর পেছনের কারণ আর বৈশ্বিক প্রভাবগুলো বিশ্লেষণ করব। বর্তমান বিশ্বব্যবস্থার আসল চিত্রটি যেন সবার সামনে পরিষ্কার হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য। চমৎকার। তাহলে ব্যাপারটা একটু খুলে বলা যাক। একটা উপমা দিয়ে শুরু করলে বুঝতে সুবিধা হবে। ধরুন, একটা বিশাল পুরনো গাছ বাইরে থেকে দেখতে অসম্ভব শক্ত আর অটুট, কিন্তু ভেতরে উইপোকায় খেয়ে একেবারে ফোপড়া করে ফেলেছে। সামান্য ঝড়েই সেই গাছ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বর্তমান মার্কিন অর্থনীতির অবস্থাও অনেকটা এমনই। দশকের পর দশক ধরে অর্থনীতিতে একটা তত্ত্ব খুব জনপ্রিয় ছিল, যাকে বলা হতো ডলার স্মাইল থিওরি বা ডলারের হাসির তত্ত্ব। এই তত্ত্বের মূল কথা ছিল, আমেরিকার অর্থনীতি যখন খুব ভালো থাকে অথবা বিশ্ব অর্থনীতি যখন চরম বিপদে পড়ে, এই দুই অবস্থাতেই ডলারের মান বৃদ্ধি পায়। কিন্তু এই ২০২৬ সালে এসে আমরা দেখতে পাচ্ছি তত্ত্বটি সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। কেন এমনটা হচ্ছে তার উত্তর লুকিয়ে আছে পরিসংখ্যানের ভেতরে। সংখ্যাগুলো আসলেই ভয়ঙ্কর। হ্যাঁ, বিশ্বজুড়ে এত রাজনৈতিক আর অর্থনৈতিক ঝুঁকি থাকার পরও ডলারের মান কিন্তু আর বাড়ছে না, উল্টো কমছে। ২০২৫ সালের প্রথম ৬ মাসেই ডলার তার মানের ১১% হারিয়েছে এবং পরিস্থিতি এখানেই থেমে নেই। ২৬ সালে ডলারের মান আরও ১০% কমার আশঙ্কা করা হচ্ছে। এর পেছনে অন্যতম বড় কারণ তো ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ওই মরিয়া সিদ্ধান্তটা, তাই না? ঠিক ধরেছেন, তারা সুদের হার ৫.২৫ থেকে ৫.৫০% ঘর থেকে এক ধাক্কায় কমিয়ে ২.৫% দিকে নিয়ে যাচ্ছে। দাঁড়ান, এখানে একটু খটকা লাগছে। সুদের হার কমালে বিদেশি বিনিয়োগকারীদের উপর ঠিক কী ধরনের প্রভাব পড়ে? যাদের হাতে প্রচুর মার্কিন সম্পদ আছে তারা ভয় পাচ্ছে কেন? বিষয়টা আসলে মুনাফা এবং আস্থার সাথে জড়িত। অন্যান্য উন্নত দেশের তুলনায় মার্কিন ট্রেজারি বন্ডে এখন আর সেই বাড়তি মুনাফার সুযোগ নেই, যার ফলে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলছেন। আর এই বিনিয়োগকারীদের হাতে প্রায় $৩০ ট্রিলিয়ন মার্কিন সম্পদ রয়েছে। ৩০ ট্রিলিয়ন, বিশাল অঙ্ক। এই বিশাল অঙ্কের বিনিয়োগকারীরা যখন দেখেন যে তাদের মূলধনের মান কমে যাচ্ছে, তখন তারা নিজেদের অর্থ বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন। তারা এখন ব্যাপকভাবে ফরেন এক্সচেঞ্জ হেজিং করছেন। এই ফরেন এক্সচেঞ্জ হেজিং ব্যাপারটা কি এমন যে তারা স্রেফ নিজেদের সব ডলার বিক্রি করে দিচ্ছে বা ডাম্প করছে? না, ঠিক ঢালাওভাবে বিক্রি করে দেওয়া নয়। ব্যাপারটা আরেকটু জটিল। ধরুন, আপনার বাড়িতে আগুন লাগার ঝুঁকি আছে, তাই আপনি আগেভাগেই ফায়ার ইন্স্যুরেন্স করে রাখলেন। হেজিং হলো ঠিক সেরকম একটা আর্থিক সুরক্ষা কবচ। বুঝতে পেরেছি। বিদেশি বিনিয়োগকারীরা মার্কিন বন্ডগুলো হয়তো ধরে রাখছেন, কিন্তু ডলারের দরপতনের হাত থেকে বাঁচতে তারা অন্যান্য মুদ্রায় বা আর্থিক টুলে ইনভেস্ট করে রাখছেন। তারা পরোক্ষভাবে ডলারের উপর থেকে তাদের নির্ভরতা সরিয়ে নিচ্ছেন। আর এই প্রবণতা ডলারের পতনকে আরও দ্রুততর করছে। একটা সময় ছিল যখন আমেরিকা চাইলেই ইচ্ছামতো ডলার ছাপিয়ে অর্থনীতি চাঙ্গা করতে পারত, কিন্তু এখন সেই দিন শেষ। আমেরিকা আজ আক্ষরিক অর্থে এক অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে আছে। আর ইতিহাস ঘাটলে দেখা যায়
কোনো বিশাল সাম্রাজ্য যখন ভেতর থেকে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে তখন সে টিকে থাকার শেষ চেষ্টা হিসেবে নিজের পেশিশক্তির ব্যবহার শুরু করে। এই যে ডলারাইজেশন বা ডলার বর্জনের প্রক্রিয়া, এটা তো আর এখন কোনো তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ নেই। একদমই না। চীন এবং রাশিয়া তাদের তেল বাণিজ্যে ডলারের ব্যবহার প্রায় বন্ধই করে দিয়েছে। আর ব্রিক্স জোটের কথা তো না বললেই নয়। তারা পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থা বা সুইফটের বাইরে গিয়ে নিজস্ব পেমেন্ট সিস্টেম চালুর যে ঘোষণা দিয়েছে, তা আমেরিকার অর্থনীতির জন্য একটা বড় ধাক্কা। ঠিক তাই। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখা যাবে যে এই 2026 সালের জানুয়ারিতে ব্রিক্সের এই নতুন পেমেন্ট সিস্টেম চালু হওয়াটা বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ঘটনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো সরাসরি সংঘাত এড়ানোর জন্য কূটনীতিক ভাষায় বলেছেন যে তারা ডলার ছাড়তে চান না। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বছরের পর বছর ধরে সুইফট সিস্টেমকে আমেরিকা একটা ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কারোর উপর রাগ হলেই তাকে সুইফট থেকে বের করে দেওয়া হতো। তারই জবাবে এখন বিশ্বের উদীয়মান শক্তিগুলো নিজস্ব মুদ্রায় বাণিজ্য বাড়াচ্ছে। এটি আমেরিকার বৈশ্বিক আধিপত্যের মূলে সরাসরি কুঠারাঘাত। এই যখন বাইরের অবস্থা, তখন ঘরের ভেতরের দিকে তাকালে কি দেখি? ভেতরের অবস্থা আরও ঘোলাটে। যখন কোনো দেশের অর্থনীতি বাইরের বিশ্বে এমন টালমাটাল অবস্থায় থাকে, তখন সরকার সাধারণত ভেতরের মানুষের মনোযোগ অন্যদিকে সরাতে চায়। আর ঠিক এই সময়ে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে চলছে চরম নাটকীয়তা। বিশেষ করে সেই কুখ্যাত জেফ্রি অ্যাপস্টিন ফাইল নিয়ে যে তোলপাড় চলছে, তা তো অবিশ্বাস্য। 2024 সালের নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় এলে তিনি অ্যাপস্টিনের সব গোপন ফাইল প্রকাশ করে দেবেন। কিন্তু ক্ষমতায় আসার পর দৃশ্যপট তো পুরোই পাল্টে গেল। এই ঘটনাপ্রবাহের টাইমলাইনটা বিশ্লেষণ করা খুব জরুরি। প্রশাসন শুরুতেই ফাইলগুলো প্রকাশ করতে চরম গড়িমসি শুরু করে। এক পর্যায়ে পরিস্থিতি এমন হয় যে বিষয়টিকে ধাপ্পাবাজি বলে উড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রবল রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে অবশেষে 19 নভেম্বর 2025-এ অ্যাপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টে সই করতে বাধ্য হয় প্রশাসন। কথা ছিল 30 দিনের মধ্যে সবকিছু প্রকাশ্যে আসবে। কিন্তু 23শে ডিসেম্বর যখন ফাইলগুলো প্রকাশ করা হলো, তখন তা ছিল চরম হতাশাজনক। 23শে ডিসেম্বরের মতো একটা ছুটির মৌসুমে ফাইল প্রকাশ করার মানেই তো হলো মানুষ যেন এটা নিয়ে বেশি ঘাটাঘাটি না করে। তার ওপর হাজার হাজার পৃষ্ঠা একেবারে কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাকে আমরা রিডাক্টেড বলি। লাখ লাখ নথি তো আলোর মুখই দেখেনি। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, এত লুকোচুরি এবং কালোকালির প্রলেপের পরও প্রকাশিত নথিতে খোদ ট্রাম্পের বিরুদ্ধেই গুরুতর অভিযোগের ইঙ্গিত পাওয়া যায়। একদমই তাই। আর এই অভ্যন্তরীণ চরম অস্বস্তি এবং কেলেঙ্কারি থেকে জনগণের নজর ঘোরাতে প্রশাসন বেছে নেয় তাদের আমেরিকা ফার্স্ট বা সবার আগে আমেরিকার নীতির এক চরম আগ্রাসী রূপ। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের অভিযানগুলো এই সময় এসে কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে তা অভাবনীয়। অভিবাসীদের উপর চলছে চরম দমনপীড়ন। মূলত দেশের মানুষের মধ্যে একটা কৃত্রিম জাতীয়তাবাদের উত্তেজনা তৈরি করে মূল সমস্যাগুলো আড়াল করার চেষ্টা চলছে। সেই দমন পীড়নের একটা নির্মম উদাহরণ হল মিনিয়াপোলিসে রেনি নিকোল গুড নামের এক নারীকে গুলি করে হত্যার ঘটনা। এই একটা ঘটনা পুরো দেশ জুড়ে প্রতিবাদের আগুন জ্বেলে দেয়। পোর্টল্যান্ড এবং ফিলাডেলফিয়ায় সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে আসে, তখন তাদের দমাতে রীতিমতো টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড ব্যবহার করা হয়। নিজের দেশের নাগরিকদের ওপর এমন সামরিক কায়দায় বলপ্রয়োগ স্পষ্টভাবে প্রমাণ করে যে অভ্যন্তরীণ শৃঙ্খলা কতটা ভেঙে পড়েছে। আর এর মধ্যেই জরুরি অবস্থার অজুহাতে সিনেটকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছে। এই যে অভ্যন্তরীণ অস্থিরতা, অর্থনীতিতে ফাটল আর রাজনৈতিক কেলেঙ্কারি, এ সবকিছু যখন একসাথে ঘটে, তখন একটি পরাশক্তি আন্তর্জাতিক অঙ্গনে চরম বেপরোয়া হয়ে ওঠে। ইতিহাস বলে কোণঠাসা পরাশক্তিরা সম্পদ কুক্ষিগত করতে মরিয়া পদক্ষেপ নেয়। আর ঠিক এই সমীকরণ থেকেই ভেনেজুয়েলা এবং গ্রিনল্যান্ডের মতো ঘটনাগুলোর সূত্রপাত। এখানেই আলোচনাটি সবচেয়ে বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। কারণ 2026 সালের 3রা জানুয়ারি যে ঘটনাটি ঘটল, তা আধুনিক আন্তর্জাতিক কূটনীতির সব রীতিনীতিকে পদ্মদলিত করেছে। অপারেশন অবসলিউট রিজলভ নামের এক সামরিক অভিযানের মাধ্যমে মার্কিন স্পেশাল ফোর্স সরাসরি ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে সোজা আমেরিকায় নিয়ে আসে।
একটা স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে তার নিজের রাজধানী থেকে এভাবে তুলে আনা এটা কিভাবে সম্ভব? আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞেরা এই পদক্ষেপকে একবিংশ শতাব্দীর নব্য উপনিবেশকবাদ হিসাবে আখ্যা দিচ্ছেন। মাদুরোকে আটকের পরই ট্রাম্প তার উদ্দেশ্য পরিষ্কার করে দেন এবং ঘোষণা করেন ডনড্রো ডকট্রিন। শ্রোতাদের বোঝার সুবিধার্থে বলি, এটি মূলত 1823 সালের পুরনো মনরো ডকট্রিনেরই একটা আগ্রাসী সংস্করণ। মনরো ডকট্রিনের মূল কথা ছিল ইউরোপীয় শক্তিগুলো যেন আমেরিকা মহাদেশে নাক না গলায়। আর নতুন এই ডনড্রো ডকট্রিনের সোজা অর্থ হল পশ্চিম গোলার্ধে আমেরিকা যা বলবে তাই শেষ কথা, এখানে অন্য কারো কোনো অধিকার নেই। আর এর পেছনের মূল কারণ তো সেই একটাই, তেল। ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার এখন সম্পূর্ণভাবে আমেরিকার নিয়ন্ত্রণে। এমনকি ভেনেজুয়েলার জ্বালানি মন্ত্রীকে এমন নির্দেশও দেওয়া হয়েছে যে চীন ভেনেজুয়েলা থেকে যে তেল কিনেছিল সেই তেল যেন জোর করে মার্কিন বন্দরে নিয়ে আসা হয়। নিজের দেউলিয়া হতে বসা অর্থনীতিকে চাঙ্গা করতে অন্য দেশের চুক্তিবদ্ধ সম্পদ গায়ের জোরে ছিনিয়ে নেওয়ার এই ঘটনা তো নজিরবিহীন। শুধু শত্রুদের সাথে নয়, আমেরিকার এই বেপরোয়া আচরণের শিকার হচ্ছে তাদের দীর্ঘদিনের মিত্ররাও। গ্রিনল্যান্ডের বিষয়টি এর একটা বড় প্রমাণ। 2019 সালে ট্রাম্প যখন ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, তখন পুরো পৃথিবী বিষয়টি নিয়ে হাসাহাসি করেছিল। কিন্তু 2026 সালে এসে সেই উপহাস এক ভয়ঙ্কর রণপ্রস্তুতিতে পরিণত হয়েছে। এর পেছনে তো খুব বড় কৌশলগত অর্থনৈতিক কারণ রয়েছে। প্রথমত, গ্রিনল্যান্ডের বরফের নিচে লুকিয়ে থাকা বিশাল রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল খনিজ সম্পদের ভাণ্ডার। আধুনিক প্রযুক্তি, স্মার্টফোন থেকে শুরু করে সামরিক সরঞ্জাম, এমনকি সেমিকন্ডাক্টর, সবকিছুর জন্যই এই খনিজ অপরিহার্য। বর্তমানে এর সিংহভাগ নিয়ন্ত্রণ করে চীন। তাই চীনকে টেক্কা দিতে আমেরিকার এই খনিজগুলো যে কোনো মূল্যে প্রয়োজন। আর দ্বিতীয় কারণটি হল জলবায়ু পরিবর্তনের ফলে খুলে যাওয়া নর্দার্ন সি রুট। সুমেরুর বরফ গলে যাওয়ায় এশিয়া এবং ইউরোপের মধ্যে বাণিজ্যের জন্য নতুন এই পথটি উন্মুক্ত হচ্ছে। এই পথের সুবিধা হল এটি সুয়েজ খালের তুলনায় পণ্য পরিবহনে প্রায় 40% সময় বাঁচিয়ে দেয়। চীন এবং রাশিয়া ইতিমধ্যেই এই পথে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তাই আমেরিকা গ্রিনল্যান্ডকে একটি সামরিক ও কৌশলগত ঘাঁটি হিসেবে দখল করে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে নিয়ন্ত্রণ নিতে চাইছে। কিন্তু গ্রিনল্যান্ড তো ডেনমার্কের অংশ, আর ডেনমার্ক হল ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য দেশ। ন্যাটোর এক সদস্য যখন আরেক সদস্যের ভূখণ্ড দখলের সরাসরি হুমকি দেয়, তখন তো সেই জোটের অস্তিত্ব নিয়েই প্রশ্ন ওঠে। আর্টিকেল 5 অনুযায়ী এক ন্যাটো সদস্যের ওপর আক্রমণ মানে তো সবার ওপর আক্রমণ। ঠিক এই জায়গাটিতেই ন্যাটোর চরম দুর্বলতা প্রকাশ পেয়েছে। গ্রিনল্যান্ডের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ন্যাটোর মিত্ররা যে সাহায্য পাঠিয়েছে তা দেখলে অবাক হতে হয়। যুক্তরাজ্য সেখানে সাহায্য হিসেবে সেনা পাঠিয়েছে মাত্র একজন। এটি তো কোনো সামরিক সাহায্য নয়, বরং এটি একটি প্রতীকী বার্তা যে তারা সরাসরি আমেরিকার সাথে সংঘাতে জড়াতে চায় না। কিন্তু এই প্রতীকী বিরোধিতাতেও ট্রাম্প ভীষণ ক্ষুব্ধ হয়ে মিত্র দেশগুলোর ওপর উল্টো 10% ট্যারিফ বা শুল্ক বসিয়ে দিয়েছেন। আর এর জবাবে ডেনিশ প্রধানমন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছেন তা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি পরিষ্কার বলেছেন, আমেরিকা যদি সত্যি গ্রিনল্যান্ড আক্রমণ করে তবে তা হবে ন্যাটোর কফিনের শেষ পেরেক। এই কথার মানে হল ইউরোপের দেশগুলো এখন বুঝতে পারছে আমেরিকার উপর আর চোখ বন্ধ করে ভরসা করা যায় না। ন্যাটো জোট ভেতর থেকেই ভেঙে পড়ছে। ঠিক এই একই আস্থার সংকট আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব এখন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। আমেরিকা চেষ্টা করেছিল ইরানের সরকার বিরোধী বিক্ষোভকে কাজে লাগিয়ে ফায়দা লুটতে। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি অত্যন্ত কঠোর হাতে সেই বিক্ষোভ দমন করেছেন এবং উল্টো মার্কিন মিত্র দেশগুলোকে হুমকি দিয়েছেন যে তাদের মাটি ব্যবহার করে ইরানে হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আর এই হুমকির পরই পেন্টাগন কাতারের আলুদাইদ বিমান ঘাঁটি থেকে তাদের সেনা এবং গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম আংশিকভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। পেন্টাগন এটাকে যতই কৌশলগত সতর্কতা বলুক না কেন, বিশ্বের চোখে এটি আমেরিকার দুর্বলতা এবং পিছু হটার স্পষ্ট লক্ষণ। কারণ আল উদাইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় স্নায়ুকেন্দ্র, সেখান থেকে পিছু হটার প্রভাব তো বিশাল। মিত্ররা এখন স্পষ্টভাবে বুঝতে পারছে যে আমেরিকা আর আগের মতো নিরাপত্তার গ্যারান্টি দিতে পারছে না।
বিশেষ করে দোহায় ইসরায়েলি হামলার সময় আমেরিকার নীরবতা আরব দেশগুলোকে নতুন করে হিসাব কষতে বাধ্য করেছে। সৌদি আরব, কাতার এবং তুরস্কের মতো দেশগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানে হামলার জন্য তারা তাদের আকাশসীমা বা মাটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না। এটি আমেরিকার সামরিক কৌশলের জন্য এক বিশাল ধাক্কা। আর সবচেয়ে বড় চমকটা তো এসছে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যকার চুক্তির মাধ্যমে। সৌদি আরব, যারা কিনা দীর্ঘদিন আমেরিকার সুরক্ষার ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল, তারা এখন পাকিস্তানের সাথে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এই চুক্তি অনুযায়ী এক দেশের ওপর আক্রমণ অন্য দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। অনেকে এটি ইসলামিক ন্যাটো বা আরব ন্যাটোর সূচনা বলছেন। এই জোটের প্রভাব আসলে কতটা গভীর? এই জোটের ভূ-রাজনৈতিক তাৎপর্য বিশাল, কারণ এখানে দুটো বড় শক্তির মিলন ঘটছে। একদিকে রয়েছে পাকিস্তানের পারমাণবিক শক্তি এবং বিশাল সামরিক দক্ষতা, অন্যদিকে রয়েছে সৌদি আরবের বিপুল অর্থনৈতিক জোর। এই দুয়ের সমন্বয়ে মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ নতুন একটি নিরাপত্তা বলয় তৈরি হচ্ছে, যা আমেরিকার ছায়া ছাড়াই চলতে সক্ষম। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নিজেদের নিরাপত্তার জন্য ওয়াশিংটনের দিকে তাকিয়ে নেই। এর পাশাপাশি ব্রিক্স জোটের সামরিক রূপ নেওয়ার বিষয়টিও তো কম চিন্তার নয়। 2026 সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার উপকূলে যে উইল ফর পিস 2026 নামের নৌমহড়া অনুষ্ঠিত হল, তা বিশ্ব রাজনীতিতে এক বড় বার্তা দিয়েছে। চীন, রাশিয়া এবং ইরানের অংশগ্রহণে এই নৌমহড়া প্রমাণ করে যে ব্রিক্স এখন আর কেবল একটি অর্থনৈতিক জোট নয়। যদিও মার্কিন চাপে দক্ষিণ আফ্রিকার শেষ মুহূর্তে ইরানকে সক্রিয় অংশগ্রহণের বদলে পর্যবেক্ষকের ভূমিকায় রাখতে বাধ্য হয়েছিল, কিন্তু জোটগতভাবে যে বার্তা দেওয়ার ছিল তা দেওয়া হয়ে গেছে। ব্রিক্স ধীরে ধীরে একটি সামরিক জোটে পরিণত হচ্ছে, যা বৈশ্বিক মঞ্চে আমেরিকার আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। তাহলে এ সব কিছুর অর্থ আসলে কি দাঁড়াচ্ছে? যদি আমরা শুরু থেকে বিষয়গুলো মিলিয়ে দেখি, ডলারের লাগামহীন পতন, দেশের ভেতরে রাজনৈতিক কেলেঙ্কারি ও সাধারণ মানুষের উপর দমনপীড়ন, অর্থনীতি বাঁচাতে ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ডের মতো জায়গায় আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্ব মঞ্চে পুরনো মিত্রদের ভরসা হারানো, সব মিলিয়ে আমেরিকা এখন এক কোণঠাসা এবং মরিয়া অবস্থায় রয়েছে। দশকের পর দশক ধরে চলা পুরনো বিশ্ব ব্যবস্থা যে চোখের সামনে ভেঙে পড়ছে, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। একটি বিশাল সাম্রাজ্যের যখন পতন শুরু হয়, তখন সেই পতন ঠেকাতে তারা যে কোনো চরম পথ বেছে নিতে প্রস্তুত থাকে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, আমেরিকা তার ক্ষমতা ধরে রাখতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিতেও হয়তো পিছপা হবে না। কিন্তু প্রশ্ন হল, সত্যিই যদি এমন কোনো প্রথাগত যুদ্ধ বেঁধে যায়, তবে সবচেয়ে বড় বিপদে পড়বে কে? পরিসংখ্যান এবং বর্তমান ভূ-রাজনৈতিক সমীকরণ বলছে, সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়বে স্বয়ং আমেরিকা। আর যদি শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধ নাও হয়, তবুও বিশ্বের বুকে যে নতুন নতুন সামরিক ও অর্থনৈতিক জোট গড়ে উঠছে, তাতে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের দিন যে চিরতরে শেষ হয়ে যাচ্ছে, তা নিশ্চিতভাবেই বলা যায়। একক পরাশক্তির বিশ্ব বা ইউনিপোলার ওয়ার্ল্ড এখন অতীত। যারা এই আলোচনাটি শুনছেন, তাদের মনে হতে পারে যে এই বিশাল বৈশ্বিক রাজনীতি বা অর্থনীতির মারপ্যাচ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কী প্রভাব ফেলবে। কিন্তু সত্য হল, যখন আন্তর্জাতিক বাণিজ্যের মুদ্রা পরিবর্তন হয়, যখন খনিজ সম্পদের নিয়ন্ত্রণ হাতবদল হয়, কিংবা যখন নতুন সামরিক জোট তৈরি হয়, তার সরাসরি প্রভাব পড়ে প্রতিটি দেশের অর্থনীতি, বাজার দর, মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনের ওপর। এই পরিবর্তনগুলো আমাদের সবার ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছে। এই ভূরাজনৈতিক পালাবদল বোঝা অত্যন্ত জরুরি, কারণ আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে পুরনো নিয়মগুলো আর কাজ করছে না। একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম হচ্ছে, কিন্তু সেই নতুন ব্যবস্থাটি কি ধ্বংসের ভেতর দিয়ে আসবে, নাকি নতুন কোনো ভারসাম্য তৈরি করবে, তা কেবল সময়ই বলে দেবে। আজ আমরা আমাদের এই বিস্তারিত আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে শেষ করার আগে একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই সবার জন্য। এই যে আমাদের চোখের সামনে পুরনো অর্থনৈতিক জোট এবং সামরিক শক্তিগুলো ভেঙে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যদি সত্যি আগামী দিনে প্রথাগত যুদ্ধ আর নির্দিষ্ট কোনো মুদ্রার দাপট অকার্যকর হয়ে যায়, তবে বিশ্ব নিয়ন্ত্রণের আসল চাবিকাঠি কার হাতে থাকবে? গ্রিনল্যান্ডের মতো খনিজ সম্পদের নিয়ন্ত্রণ যার হাতে তার, নাকি সম্পূর্ণ নতুন কোনো প্রযুক্তিগত পরাশক্তির হাতে?
এই প্রশ্নটি রইল সবার ভাবনার জন্য। ডিসিবি নিউজের পক্ষ থেকে আয়োজিত এই গভীর বিশ্লেষণে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।